আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা এর ষষ্ঠ অধ্যায় কবিতা পড়ি 3, কবিতা পড়ি 3। তো দেখো, কবিতা পড়ি 3 এখানে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম হচ্ছে নোলক। তো নোলক কবিতাটি লিখেছেন আল মাহমুদ। তো আল মাহমুদ বাংলাদেশের প্রধান কবিদের একজন। তার মানে বাংলাদেশে যত কবি ছিলেন তাদের তাদের মধ্যে মানে প্রধান প্রধান যে কবিগুলা ছিলেন তাদের ভিতর একজন ছিলেন আল মাহমুদ। তিনি 1936 সালে জন্মগ্রহণ করেন এবং 2019 সালে মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে আছে দেখো লোকান্তর, তারপরে সে কালের কলস, সোনালী, কাবিন ইত্যাদি। নিচের নোলক কবিতাটি কবির পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তো এই কবিতাটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখান থেকে যত প্রশ্ন করা হয়েছে সমস্ত প্রশ্নের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো, কবিতার নাম হচ্ছে নোলক। লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেতাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে। তার মানে কবি এখানে বলতে চেয়েছেন যে তা কবির মায়ের যে নোলক, মানে নাকে যে নোলকটা পড়ে, এটা মায়েদের একটা অলংকার, তাই না? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পড়ে মায়েরা। তো কবির মায়ের এরকম নোলক হারিয়ে গেছেন, তিনি সব জায়গায় খুঁজতেছেন জিনিসটা, মানে হেতাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশের সব জায়গায় তিনি এই নোলকটা খুঁজে বের করার চেষ্টা করতেছেন। তো এরপর কি দেখো, কোথায় কোথায় কবি গিয়েছেন। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। তার মানে কি, নদীর ভিতর পড়ছে কিনা কবি এখানে কি বলছেন দেখো, যে নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, মানে কবি তার মায়ের নোলক খুঁজতে নদীর কাছে গিয়েছে এবং নদীর জলের ভিতরে সেটা খুঁজবে। তো নদী বলতেছে যে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। তার মানে সারা শরীরটাই ভরা, মানে বোয়াল মাছে ভরা, তোমার মায়ের নোলক এখানে নাই। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। তার মানে এখানে বলল কেঁদে তিতাস নদীর কাছে গেল, সেখানে কি থাকে বলতো, হরিণ বেড়ের বাঁকে, মানে সেখানে হরিণ থাকে এবং সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে, সেখানে পাক মানে যে বক আছে আর কি, সাদা বক, সেগুলো ওখানে ওই তিতাস নদীর পাশে থাকে। তারপর দেখো কি বলা হচ্ছে যে জল জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে। তার মানে জল ছাড়িয়ে দল হারিয়ে, মানে নদীর কাছ থেকে এরপর কবি গেলেন বনের দিকে। সবুজ বনের হরিণ হরিৎটিয়ে করে করে রে ঝিকমিক, মানে দেখো কি বলেছে, সবুজ বনের হরিৎটিয়ে করে রে ঝিকমিক। তার মানে এরপরে তিনি গেলেন হচ্ছে বনের কাছে যে দেখলেন যে সেখানে সবুজ টিয়ে সেখানে ঝিকমিক করতেছে। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। তার মানে বনে কোথাও তার মায়ের নোলক হারিয়ে গেছে কিনা বা সেখানে আছে কিনা, তার বনের কাছে তিনি মিনতি করতেছেন যে আমার মায়ের নোলক ফিরিয়ে দাও, আমি আমার মায়ের নোলক নিয়ে ঘরে ফিরে যাচ্ছি। এরপর দেখো কি বলা হচ্ছে, কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাকপাখালির বনের সাধারণ। তার মানে বলতেছে যে ওইখানে যে হরিৎ টিয়া ছিল, টিয়ার কাছে কবি বলছে যে আমার মায়ের যে নোলকটা ফিরিয়ে দাও। তো তারপর টিয়া পাখি বলতেছে যে তোমার মায়ের নোলক আমি কোথায় পাবো, আমরা তো পাকপাখালির বন, মানে মানে পাকপাখালি বনের সাধারণ সাধারণ পাকপাখালি, আমরা তোমার মায়ের নোলক কিভাবে ফিরে দেবো। সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরিণত। তার মানে এখানে সবুজ চুলে ফুল পিন্দেছি, ফুল মানে বনের যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো দিয়ে তারা তাদের রূপসজ্জা করে, এটা এরকম একটা কবির ধারণা। তো বলতেছে যে আমরা তো নোলক পরি না, আমরা তো ফুল পিন্দি। তো ফুলের গন্ধ চাও যদি নাও নাও, হাত পেতে হাত পাতো, মানে বলতেছে হাত পাতো হাত পাতো, মানে ফুলের গন্ধ যদি চাও, আমাদের তো নোলক নাই তবে ফুল আছে, যদি তুমি ফুলের গন্ধ নিতে চাও তাহলে হাত পাতো, মানে হাত পাতো, আমরা ফুলের গন্ধ দেব। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক। তার মানে বলতেছে যে এরপরে ওখানে না পেয়ে কবি চলে গেলেন পাহাড়ের কাছে। সেখানে পাহাড় কি করলো দেখো, তার আহার ভরার বুক দেখালো। ওকে, তো হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। তার মানে সেখানে অনেক হরিণও ছিল, সেই হরিণগুলো কি করে রাখছে দেখো, তাদের মুখ বাকিয়ে রাখতেছে। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না।
তার মানে কবি এখানে কি বলতেছেন, দেখো রাত হয়ে গেল, সেখানে ফের ফের তার মায়ের গয়না খোঁজার জন্য বাইরে বের হলেন, এবং সেখানে মায়ের গয়না ছাড়া তিনি ঘরে যাবে না। এটাই হচ্ছে একটা আমাদের যে নোলক কবিতা। তো নোলক কবিতার এটা হচ্ছে গদ্যরূপ, আমরা আলোচনা করলাম যে এখানে দেখো আবার যদি আমি বলি, তাহলে এখান থেকে গদ্যরূপ হিসেবে যদি বলি যে কবির মায়ের যে গয়না হারিয়ে গেছে, সেই গয়না খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় কবি গিয়েছেন। প্রথমে গিয়েছেন নদীর কাছে, সেখানে নদীর যে জলের মানে জল ভরা হচ্ছে বোয়াল মাছ, সেখানে নদী পায় মানে কবি সেখানে তার মায়ের গয়না পায় নাই। তারপর তিতাস নদীর কাছে গেছে, সেখানে হরিণ হরিণ থাকে, এবং সেখানে সাদা পালক যুক্ত কি থাকে বলতো, বক থাকে। তারাও কিন্তু তার মায়ের গয়না খুঁজে পায়নি। এরপরে দেখো সেখানে তিনি গিয়েছেন বনের দিকে, বনে যে দেখেন যে সেখানে প্রচুর টিয়া পাখি সেখানে ঝিকমিক করে। টিয়া পাখিদের কাছে যে তিনি মিনতি করেন যে তার মায়ের গয়না ফিরিয়ে দিতে। তার টিয়া পাখিরা বলে যে আমরা তো ফুল পরি, আমরা গয়না পরি না, তুমি যদি ফুল চাও, ফুলের গন্ধ চাও, তাহলে নিতে পারো। তার মানে সেখানেও কিন্তু তার মায়ের গয়না ফিরে পায়নি। এরপরে তিনি চলে গেছেন বনের দিকে, মানে পাহাড়ের দিকে। পাহাড়ে যে সেখানে যেও পায় নাই, সেখানে হরিণ টরিণ এইগুলো ছিল, তাই না? তারপর কবি এখন প্রতিজ্ঞা করলেন যে তার মায়ের গয়না ছাড়া তিনি ঘরে যাবে না। মূলত এই কবিতা গয়না বলতে এখানে বাংলাদেশের যে মানে একটা দেখো ঐতিহ্য, আমাদের বাঙালিদের যে একটা সাধারণ মানে আমাদের একটা নিজস্ব যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। আমরা কিন্তু বিদেশে বিভিন্ন ধরনের সংস্কৃতির কারণে আমরা নিজেদের যে সংস্কৃতিগুলো আমরা এখন হারিয়ে ফেলতেছি। কবি এখানে একটা রূপক কবিতা, এটা মূলত একটা রূপক কবিতা। রূপক এখানে দেখো আমরা সাধারণত বলতেছি যে মায়ের নোলক, আসলে এটা নোলক না। কবি এখানে বুঝাতে চেয়েছেন মানে মা বলতে এখানে বাঙালিকে মানে বাংলাদেশকে বুঝিয়েছেন, মানে মাতৃভূমিকে বুঝিয়েছেন। এবং নোলক বলতে বাংলার যত ঐতিহ্য রয়েছে, সেটা হইতে পারে গান, তারপর হইতে পারে অন্যান্য যত ঐতিহ্য আছে। আমরা কিন্তু দেখো আমরা আমাদের এখন অনেকেই কিন্তু বাংলা যে গানগুলো পছন্দ করে না, তারা হিন্দি গান বা হচ্ছে ইংরেজি গানগুলো পছন্দ করে, তাই না? তাদের ইনস্ট্রুমেন্ট পছন্দ করে। কিন্তু এই তাদের ইনস্ট্রুমেন্টের কারণে আমরা নিজেদের সংস্কৃতি গুলো ভুলে যাচ্ছি। তো কবি এই সংস্কৃতি খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কোথাও পাচ্ছেন না। মূলত কবি এখানে নোলক বলতে এরকম বাংলাদেশের অর্থাৎ যে তার মাতৃভূমির যে ঐতিহ্য বা এই ধরনের যে সম্পদ, ঐতিহ্য যে সম্পদ, এই সম্পদটাকে খোঁজার চেষ্টা করেছেন। ওকে, এটা ছিল প্রকৃতি অর্থে আর কি, এটা হচ্ছে রূপক কবিতা। ওকে, তো এখন দেখো আমরা কয়েকটা শব্দের অর্থ জানবো। আহার ভরা বুক মানে কি বলতো, শস্যে পরিপূর্ণ স্থান, এটাকে বলে আহার ভরা বুক। এলিয়ে খোপা মানে খোলা খোপা, মানে চুল খুলে রাখলে খোপা দিয়ে যখন আমরা আটকাই, তো এটাকে আবার যখন এটাকে খুলে দিই তখন বলছে এলিয়ে খোপা মানে খোপা খুলে দেওয়া। ঘরকে মানে ঘরে যাব না, বা ঘরকে যাব না মানে ঘরে যাব না। ঘরকে মানে ঘর। জল ছড়িয়ে মানে নদী অতিক্রম করে। নোলক মানে নাকে পরার অলংকার। পাক পাখি মানে পাক ছড়িয়ে মানে পাখা মেলে। পাক পাখালি মানে নানা জাতের পাখি। পিন্দেসি মানে কি পড়েছি। বকরা বকরা মানে কি বলতো, বক গুলো মানে যে বক পাখি। মিনতি মানে কি কাতার প্রার্থনা, মানে কাতর প্রার্থনা মানে অনেক কাকতি মিনতি করা আর কি। হরিণ বেড়ের বাক মানে নদীর কোন বাকের নাম হচ্ছে কি বলতো, হরিণ বেড়ের বাক। তো হরিৎ টিয়ে মানে কি সবুজ রঙের টিয়ে, এটাকে বলা হয় হরিৎ টিয়ে। তো এখন আমরা যেটা করব, দেখো কবিতা পড়ে কবিতা বুঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে দলে ভাগ হয়ে যাবে, মানে তোমাদের শিক্ষক মানে যারা শিক্ষক আছেন তারা তোমাদের কি করবে বলতো, তোমাদের বিভিন্ন দলে ভাগ করে দেবেন। তো নোলক কবিতায় কি বলা হয়েছে তা দলে দলে আলোচনা করার চেষ্টা করতে হবে। তোমরা দলে ভাগ হয়ে আলোচনা করবা, কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করতে হবে। এবং এজন্য আগে থেকে আলোচনা করে কাগজগুলোকে মানে প্রশ্নগুলো তোমরা কাগজে লিখে রাখতে হবে। তো দেখো এরকম প্রশ্ন তোমরা এরকম করতে পারো, নমুনা প্রশ্ন উত্তর। তো তোমরা চাইলে এরকম প্রশ্ন করে রাখতে পারো, নমুনা প্রশ্ন উত্তর। তো দেখো এই ধরনের প্রশ্ন তোমরা, আমি কয়েকটা নমুনা প্রশ্ন দিচ্ছি, তোমরা এগুলা এরকম করতে পারো। যেমন দেখো নোলক, নোলক কবিতার মূল ভাব কি? নোলক কবিতার মূল ভাব, দেখো মূল ভাব কি বলতো, নোলক কবিতার মূল ভাব মা ও মাতৃভূমির প্রতি অনুরাগ এবং ভালোবাসা। মানে মা এবং মাতৃভূমির প্রতি কবির যে মানে তোমার অনুরাগ এবং ভালোবাসা আছে, মূলত সেটাই এখানে প্রকাশ পেয়েছে। তারপর দেখো এখানে যেটা বলা হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন, মায়ের
সোনালী নোলক কবি কোথায় খুঁজে বেড়াচ্ছিলেন? কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছেন? সারা বাংলাদেশে তিনি এটা খুঁজে বেড়াচ্ছেন। তারপরে গ নম্বর প্রশ্ন, এই কবিতায় বাংলাদেশের কোন নিসর্গ প্রকৃতির বর্ণনা করা আছে? নিসর্গ প্রকৃতির বর্ণনা। এই কবিতায় বাংলাদেশের নদী নালা, তারপর সবুজ বন, পাখপাখালি, পাহাড়, আকাশ এবং অন্ধকার রাতের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। নোলক বলতে লেখক কি বুঝিয়েছেন বলতো? নোলক বলতে লেখক এখানে আমাদের ঐতিহ্যকে বুঝিয়েছে। দেখছো, আমি প্রথমে যেটা বলেছিলাম যে ঐতিহ্য। ওকে, তো এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো করবা তোমাদের দল থেকে এক দল আরেক দলকে, এবং উত্তরগুলো এরকম হবে। তারপর দেখো পরে নম্বর প্রশ্ন, কবি মায়ের গয়না ছাড়া ঘরে ফিরে যেতে চান না কেন? কারণ কি, দেখো নোলক বা গয়না মায়ের অতি প্রিয় বস্তু, সেটা হারিয়ে গেছে, তাই মায়ের মুখ আজ অলংকারবিহীন হয়ে গেছে, অলংকারহীন, মলিন হয়ে গেছে। কবির দায়িত্ব হচ্ছে মায়ের সেই হারিয়ে যাওয়া অলংকার খুঁজে দেওয়া, কারণ মায়ের মুখের লাবণ্য ও মাকে খুশি করার জন্য গয়না খুব প্রয়োজন, তাই কবি গয়না ছাড়া ঘরে যেতে চান না। মূলত এখানে কিন্তু আমাদের মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। মানে আমরা আমাদের যে সংস্কৃতি, তারপরে আমাদের কালচার গুলো ভুলে যাচ্ছি। আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে দেখো, আমরা কিন্তু এইটা তুমি নিজেও চিন্তা করো, দেখো তোমরা কিন্তু বেশিরভাগই বাংলা বাংলা কিন্তু তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ো না, অথচ ইংরেজির জন্য তোমরা কিন্তু ঘরে 3-4 জন মাস্টার রেখে রাখো আর কি। ওকে, টিউটর রেখে রাখো। তো দেখো বাংলার জন্য কিন্তু রাখো না, তার মানে তুমি বাংলার চেয়ে ইংরেজিকে বেশি প্রাধান্য দিচ্ছ, তাই না? তার মানে বাংলা কিন্তু আমাদের ঐতিহ্য, সেখানে ইংলিশ কিন্তু আমাদের ঐতিহ্য না। কিন্তু তারপরে তুমি কি করতেছো বলতো? ইংরেজিকে বেশি গুরুত্ব দিচ্ছ, এবং ইংরেজিকে বেশি গুরুত্ব দিয়ে তুমি ইংরেজি পড়তেছো। তো এটাই কবি বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের নিজেদের সংস্কৃতি দিন দিন ভুলে যাচ্ছি, আমাদের যে ঐতিহ্য ভুলে যাচ্ছি। এজন্য আমাদেরই কাজ হচ্ছে এগুলা কি করা বলতো? খুঁজে খুঁজে বের করা। আমরা যে আমাদের সংস্কৃতি গুলোকে আমাদের ধরে রাখতে হবে, আমাদের নিজেদের যে ভাষা, বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন খেলাধুলা, তারপর দেখো গান, এই ধরনের আমাদের যে নিজস্ব, দেখো আমাদের নিজস্ব যে বাজনাগুলো আছে, গানের ভিতর যে আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, যে সাউন্ড সিস্টেম ব্যবহার করি, এখন তো বাইরে থেকে ডিজে পার্টি করি আমরা, এগুলো কিন্তু আমাদের ঐতিহ্য না। তা আমাদের যে ঐতিহ্যগুলো, সেই ঐতিহ্যগুলো কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। কবি আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে গেছে এটা বলেছেন, তিনি খুঁজে পাচ্ছেন না কোথাও। তাহলে এটা তো খুঁজে বের না করা পর্যন্ত কবি ঘরে যেতে চান না। তো এখন আমাদেরও উচিত আমাদের নিজেদের যে ঐতিহ্য, মানে বাঙালির যে ঐতিহ্য, এটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং আমাদের ঐতিহ্যের প্রতি আমাদের ভালোবাসা দেখাইতে হবে। তো এটা আমরা বুঝলাম, এটা পড়ে, কবিতা পড়ে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তারপরে আমাদের যেটা করতে হবে, দেখো বুঝে লিখি নোলক কবিতা পড়ে কি বুঝতে পারলে তা নিচে আলোচনা করতে হবে। আমরা যে নোলক কবিতা পড়লাম, দেখো নোলক কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। তো এখানে কবিতাটা পড়ে আমরা কি বুঝতে পারলাম সেটা এখানে বিস্তারিতভাবে লিখতে হবে। তো দেখো, নোলক কবিতার মূলভাব বা গদ্যরূপ। কবি আল মাহমুদ তার মায়ের হারিয়ে যাওয়া সোনার নোলক সারা বাংলাদেশে সবখানে খুঁজে বেড়াচ্ছেন। কবি নদীর কাছে যান, নদীতে বোয়াল মাছে ভরা সাদা পালক বকরা যেখানে পাক ছড়িয়ে থাকে, তিতাস নদীর কাছে সেই নোলক আছে কিনা তিনি জানতে চেয়েছিলেন। তো সেখানে উত্তর না পেয়ে কবি বনের দিকে যান, যেখানে বনের হরিৎটি ঝিকমিক করছে। কবি তাদের কাছে মিনতি করেন নোলক ফিরিয়ে দিতে, কিন্তু তার জবাব দেয় না, তারা জবাবে দেয় যে তারা বনের সাধারণ পাখালি, তারা সেই হারিয়ে যাওয়া ধন পায়নি। তারা সবুজ চুলে ফুল পড়েছে, তারা নোলক পরে না, তবে তারা কবিকে ফুলের গন্ধ দিতে রাজি হয়েছে। তারপর পাহাড় তার বিশালতা দেখায় এবং হরিণেরা মুখ বাঁকিয়ে থাকে। তারপর রাত নেমে আসে, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ কবি তার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরে যাবেন না। এটা ছিল আমাদের যে নোলক কবিতার সারমর্ম বা গদ্যরূপ। তো তোমরা সুন্দর করে এটা লিখবা। তো লিখে যখন তোমাদের টিচার এটাকে জমা দিতে বলবে তোমরা জমা দিবা, এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা এটাকে সাবমিট করতে পারো। তো এরপরে দেখো আমাদের যেটা করতে হবে, কি করতে হবে বলতো? জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। নোলক কবিতার সাথে তোমার জীবনের বা চারপাশের খোঁজ কোনো মিল আছে কিনা, বা তুমি খুঁজে পাও কিনা
সেই সম্পর্কগুলো খুঁজে বের করতে হবে এবং আমাদেরকে নিচে এখানে লিখতে হবে, নিচে লিখতে হবে এবং এই সম্পর্কটা মানে কোনো সম্পর্ক আছে কিনা সেটা। তো দেখো, নোলক কবিতার সাথে আমার জীবনের সঙ্গে সম্পর্ক, তোমরা একটা নমুনা উত্তর দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এটা লিখতে পারো অথবা অন্য যে কোনো উত্তর তোমরা লিখতে পারো তোমার নিজের ভাষায়। ওকে, তো আমার মা একবার কানের দুল হারিয়েছিল, সোনার এ দুলটি হারিয়ে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। আমি তখন মনে মনে মানে ভেবেছিলাম যেভাবেই হোক কানের দুলটি খুঁজে বের করতেই হবে। ঘরে খুঁজেছি, বাহিরে খুঁজেছি, পুকুরে পড়ে গেছে ভেবে পুকুরে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি। এই ঘটনাটির সাথে নোলক কবিতার সাথে মিল খুঁজে পাচ্ছি। আমার মামা বাড়ি চট্টগ্রামের কাপ্তাই হ্রদের কাছেই, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য নোলক কবিতার সাথে মিলে যায়। নোলক কবিতার তিতাস নদীর মতো সেখানে আছে কর্ণফুলী নদী, নদীটির আছে অপরূপ সৌন্দর্য, পাশেই একটি বন আছে, সেখানে আছে চিরহরিৎ বৃক্ষ আর শালিক, টিয়ার মতো শত শত পাখপাখালি। বনের গাছগাছালি ফুলে ফুলে ভরা, নানা রং বেরঙের ফুল ও পাতা আমাকে আকৃষ্ট করে। এছাড়া সুউচ্চ পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার ভালো লাগে। নোলক কবিতার সাথে সেই স্থানটির আমি মিল খুঁজে পাই। তো জীবনের সাথে সম্পর্ক খুঁজি এরকম তোমরা তোমাদের এলাকার কোনো নদী বা এরকম কোনো ঘটনা থাকলে সেটা লিখতে পারো, বা এরকম করে ধারণা নিয়ে তোমরা লিখতে পারো। তো এরপর দেখো কি করতে হবে, তালে তালে পড়ি। নোলক কবিতাটি সবাই মিলে হাতে তালি দিয়ে পড়ো। যেখানে যেখানে তালি পড়েছে সেখানে মানে সেখানে সেখানে কি বলতো বাঁকা দাড়ি দেওয়া হয়েছে। পড়ার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে। তার মানে দেখো এখানে যেরকম প্রথম একটা তালি দিলাম, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, এরকম তালি তালি দিয়ে পড়তে হবে। এটা তোমাদের শিক্ষকেরা যখন ক্লাসে তোমাদের ক্লাস নেবে তখন এটা সুন্দর করে তোমাদেরকে প্র্যাকটিস করাবেন। তো এটার পরে এটা করলে তালি দিয়ে তোমরা সুন্দর করে পড়বা। এরপরে যেটা করতে হবে দেখো, কবিতার বৈশিষ্ট্য খুঁজি। কবিতার বৈশিষ্ট্য খুঁজি, কবিতার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলার বোঝার চেষ্টা করি। তো দেখো এখানে যেটা করতে হবে, প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে এখানে যে 1 নম্বর, যে লাইনের শেষে মিল আছে, লাইনের শেষে কি মিল আছে? যদি মিল থাকে তাহলে হ্যাঁ, যদি হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে, আর যদি না হয় যদি তাহলে এখানে কিছু করা লাগবে না, যদি না হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, পড়ার সময় কি তাল রক্ষা করতে করতে হয়, মানে লাইনের শেষে যে ওই কবিতাগুলো আমরা যখন পড়ি, দেখো যে কবিতাটা যদি আমরা দেখি, যেমন দেখো এখানে আমরা প্রথম কবিতা যদি আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, এই যে শেষে শব্দটা, এখানে যে শেষে শব্দটা এবং হেতায় খুঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে, এই যে কবিতাগুলো শেষে কিন্তু মিল থাকে, তাই না? নদীর কাছে গিয়েছিলাম তোমার কাছে মানে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা জোয়াল মাছে, এই যে কাছে মাছে শেষে দেশে, তারপর দেখো বাকে থাকে, ধরো এই ধরনের একটা মিল আছে না? তো এটাই এখানে বলা হচ্ছে, যদি মিল থাকে তাহলে ওখানে টিক চিহ্ন দিতে। যদি দেখো তার মানে এখানে লাইনের শেষে কি মিল শব্দ আছে, হ্যাঁ, যদি থাকে তাহলে টিক চিহ্ন দিতে হবে। এখানে পড়ার সময় কি তার তাল রক্ষা করতে হয়, মানে কবিতা পড়ার সময় তাল রক্ষা করতে হয় কিনা, এই সমস্ত বিষয় এখানে টিক চিহ্ন দিতে হবে। তো দেখো এখন তোমরা একটা নমুনা উত্তর দেখতে পাচ্ছ। এখানে দেখো 1 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাইনের শেষে কি মিল শব্দ আছে, হ্যাঁ আছে, তো এখানে টিক চিহ্ন। পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়, হ্যাঁ রক্ষা করতে হয়, তাহলে টিক চিহ্ন। লাইনগুলো কি শব্দ সংখ্যা কি সমান, হ্যাঁ সমান। সুর করে গাওয়া হয় কি, কবিতা সুর করে গাওয়া হয় না, এখানে না, তাহলে নার, এখানে নার ঘরে টিক চিহ্ন দিলাম। এটি কি পদ্য ভাষায় লেখা, মানে পদ্য ভাষা বা গদ্য ভাষায় লেখা কিনা, হ্যাঁ পদ্য ভাষায় লেখা, মানে কবিতার ভাষায় লেখা। এটি কি গদ্য ভাষায় লেখা, না কবিতা গদ্য ভাষায় লেখা হয় না। গল্প, তারপর দেখো আমরা বিভিন্ন ধরনের মানে পঞ্চম অধ্যায়ে আমরা যে বিভিন্ন ধরনের লেখা পড়েছিলাম, প্রায়োগিক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কাল্পনিক লেখা, তারপরে তথ্যমূলক লেখা, সেটাগুলো ওইগুলো হচ্ছে গদ্য, মানে ওগুলো হচ্ছে গদ্য। তাই কবিতা তো গদ্য ভাষায় লেখা হয় না। এখানে কোনো কাহিনী পাওয়া যায় কিনা, যায় না, পাওয়া যায় না। এখানে কোনো চরিত্র আছে কিনা, না, কোনো চরিত্র কিন্তু নাই এখানে। তারপর দেখো এখানে পরের প্রশ্ন, দেখো কি বলা হচ্ছে যে এখানে কোনো চরিত্র আছে কিনা, নাই, তাহলে নাই, এই যে ঘরে ওই ঘরে না, সেখানে টিক চিহ্ন। এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা, টিক চিহ্ন না।
এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা যায় কিনা, না। এর মধ্যে কোনো সংলাপ আছে কিনা, নেই। তারপর এটি অভিনয় করা যায় কিনা, না, করা যায় না। তো এই ধরনের যে বিষয়গুলো আছে তোমরা এরকম করে টিক চিহ্ন দিবা যখন তোমাদের টিচাররা এখানে এটাকে টিক চিহ্ন দিতে বলে। ওকে, তো এরকম দিলাম, তোমরা সুন্দর করে এরকম টিক চিহ্ন দিবা। ওকে, তো এখানে আমাদের এটা করা হয়ে গেল। এরপর যেটা করতে হবে দেখো, কবিতা কি, কবিতা নিয়ে আলোচনা করব কিভাবে কবিতা লিখতে হয়। দেখো কি বলা হচ্ছে যে কবিতা কি, কবিতা মানে বাক্যগুলো সাধারণত, কবিতার বাক্যগুলো সাধারণত নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়ে থাকে। কবিতার ভাষাকে সুন্দর করার জন্য ছন্দ ও মিলের ব্যবহার করা হয়। ছন্দ হলো নির্দিষ্ট বিরতি দিয়ে থেমে থেমে বলা, আর মিল হলো একই রকম উচ্চারণের শব্দ। গদ্য রচনায় যেমন দেখো অনুচ্ছেদ থাকে, তেমনি কবিতায়ও ছোটখাটো অংশ থাকে, যাকে বলা হয় স্তবক বলা হয়। যারা কবিতা লেখেন তাদের কি বলা হয় বলতো, কবি বলা হয়। অনেকগুলো কবিতা নিয়ে যে বই, তার নাম হচ্ছে কাব্য বা কাব্যগ্রন্থ। কবিতা মানে কবিতার ভাষাকে কি বলা হয় বলতো, পদ্য ভাষা বলা হয়। কবিতা সাধারণত পরপর 2 লাইনের শেষে মিল থাকে। এর বাইরেও কবির নানাভাবে মিল তৈরি করেন। যেমন দেখো মাঝি কবিতায় একই রকম মিল একাধিক লাইনে শেষে থাকে। যেমন দেখো পারে, ধারে, সারে, ফেলে, জেলে, এর মাঝি কবিতা যখন নিয়ে আমরা আলোচনা করেছিলাম তখন এটা কিন্তু আমরা দেখেছিলাম। কবিতার শব্দ রূপের পরিবর্তন হয়। ময়নামতির চর কবিতায় কিছু শব্দের রূপের পরিবর্তন হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখেছিলাম। অন্য কবিতায় এরকম মানে পরবর্তিত শব্দ দেখা যায়। তাছাড়া পদ্যের ভাষা, দেখো গদ্যের ভাষার মতো হয় না। যে কোনো কবিতাকে গদ্যে রূপান্তর করলে বিষয়টি সেটা বোঝা যায়। তাল রেখে পড়ার ব্যাপারটি কবিতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তালের ভিত্তিতে নানা রকম ছন্দ তৈরি হয়। নোলক কবিতার মতো অন্য কবিতারও তাল করে পড়া যায় কিন্তু। তো এটা হচ্ছে কবিতা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমাদের একটা কাজ করতে হবে, কবিতা লিখি। কবিতা লিখি, কবিতা লেখা যায় যে কোনো বিষয় নিয়ে। এই বিষয় হতে পারে কোনো ব্যক্তি বা বস্তু, কোনো ঘটনা বা কাহিনী। কবিতার মধ্যে মনের আবেগ, অনুভূতি, এগুলো কি হয়, প্রকাশ পায়। নিচের ফাঁকা জায়গায় তুমি কি করতে পারো, তুমি নিজে বানিয়ে একটি কবিতা লেখো। লেখার সময় কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের একটা কবিতা লিখতে হবে। এখানে সুন্দর করে একটা কবিতা লিখতে হবে, ঠিক আছে। তোমরা নিজের ভাষায় মানে নিজের ইচ্ছা মতো একটা কবিতা লিখবা এবং কবিতার একটা নাম এখানে দিবা এবং সে এখানে কবিতাগুলো লিখবা। তো দেখো এখানে তোমরা একটা কবিতা দেখতে পাচ্ছ, এটা আমার একটা সংগ্রহ করা কবিতা। তোমরা এরকম সুন্দর করে ছোট ছোট কবিতা লিখবা। যেমন দেখো এটা আমরা এরকম আলোর পাখি কবিতার নাম, এখানে তোমার নাম দিবা। এরকম আলোর প্রথমে কবিতার নাম দিবা, তারপর এখানে তোমার একটা নাম দিবা। যেহেতু এটা আমার একটা সংগ্রহ করা কবিতা, কে লিখেছে এটা আমি জানি না। দেখো আলোর পাখি পাখ ছড়িয়ে ভালোবাসা দেয় ছড়িয়ে, মানে আলোর পাখি পাখ উড়িয়ে ভালোবাসা দেয় ছড়িয়ে, স্বপ্ন ভরা আলো আশা সবকিছু তাই ভালোবাসা, মিষ্টি মধুর স্মৃতির ঘরে মাঠ পাহাড় গহরে, এই পৃথিবী বাগান ভরা সব শিশুদের এই তো গড়া, নিজের মনে ছবি আঁকি সুখ তুলে নেয় আলোর পাখি। সুন্দর কবিতা হয়েছে। দেখছো এখানে শব্দের শেষে, লাইনের শেষে গুলো কিন্তু শব্দগুলো মিল রয়েছে। যেমন উড়িয়ে, ছড়িয়ে, আশা, ভালোবাসা, ঘরে গহরে, ভরা গড়া, আঁকি, পাখি, দেখছো এরকম মিল থাকে। তো এটা আমাদের কবিতা লিখতে বলেছিল, এখানে কবিতা লেখা শেষ এবং ওই কবিতা লিখে তোমার কিছু বিষয় যাচাই করতে হবে। যেমন দেখো এখানে লাইনের শেষে শব্দের মিল আছে কিনা, তালে তালে পড়া যায় কিনা। আমি যে কবিতাটা লিখেছি সেটা শব্দের মিল আছে, তালে তালেও পড়া যায়। লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের কিনা, একটা সামান্য নির্দিষ্ট দৈর্ঘ্যের, হ্যাঁ। এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা কিনা, অবশ্যই গদ্যের ভাষা থেকে একটু আলাদা। শব্দের চেহারার কোনো পরিবর্তন হয়েছে কিনা, শব্দের চেহারার কিছু পরিবর্তন হলে সেগুলো তুমি দেখবা, এগুলো লিখবা। একজনের লেখা কবিতা অন্যজনকে পড়তে দিবা, প্রত্যেকের কবিতা নিয়ে পরস্পরের মত বিনিময় করতে হবে। ওকে, তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা এই যে দ্বিতীয় পরিচ্ছেদ ছড়া পড়ি, এই ছড়া নিয়ে আমরা আলোচনা করব। ঢাকায় ছড়া, এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।